ধন্যবাদ একবার সময় মতো এই কোশ্চেনটা করার জন্য। স্যার অনেক সময় দেখা যায় যে আমরা দখল ছাড়াই হয়তো আমরা জমি ক্রয় করছি এবং বিপদ ডেকে আনছি, তো স্যার সেই ক্ষেত্রে আপনার এই পরামর্শ? আমি আপনাকে এই জায়গায় উপস্থাপন হচ্ছি, ধন্যবাদ একবার সময় মতো এই কোশ্চেনটা করার জন্য। আমার 3টা দর মধ্যে 2টা দ বলেছি, তৃতীয় দখল। আপনি দেখলেন আমার জমির দলিল ঠিক আছে, দাখিলা ঠিক আছে, চেক করে দেখলেন, আপনি কিন্তু আমার উপর আস্থা নেবেন 60% আস্থা যে হান্নান মিয়া তো দলিলও ঠিক দাখিলাও ঠিক। তখন গিয়ে দেখবেন জমিটা কি অবস্থায় আছে। গিয়ে দেখলেন জমিটা খুব সুন্দর, চারদিকে দেওয়াল করা জমি, একটা খালি জায়গা, কিন্তু উপরে একটা সাইনবোর্ড টানানো অনির্বাণ সংঘ। মানে কি? এই মানে হলো এই এলাকার মাস্তান ছেলেরা আমাকে ধাক্কা দিয়ে, আমি দুর্বল মানুষ, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর ওইখানে তারা সঙ্গ করে থাকতেছে, এবং ভাড়া বিভিন্ন লোকের কাছে ভাড়া দিয়ে খাইতেছে। আমাদের ঢাকা এবং বড় বড় শহরে যত বস্তিগুলি দেখবেন এটা কারো নিজের জমিতে বস্তি নাই, সরকারি জমিতে বস্তি, না হলে অন্য কোনো দুর্বল ব্যক্তির জমিতে সবলেরা ভূমিকে করা বস্তি বানায় বস্তি বিক্রি করছে। ওই জায়গায় যদি আপনি জমি ক্রয় করেন তাহলে দখল নেবেন কিভাবে? সাইনবোর্ড নামাইতে হবে। সাইনবোর্ড নামাইতে হলে 2টা পদ্ধতি, হয় আপনি মাস্তান পালবেন, মাস্তান দিয়ে সাইনবোর্ড নামাবেন, না হলে মামলা করবেন। আপনি জমি কিনছেন না মামলা কিনছেন। বাস্তবে আমাদের দেশের লোকেরা জমি না কিনা মামলা কিনে ফেলে। দখল দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর দ, এই 3টা দ যদি আমরা দেখা কনফার্ম হয়, আমি মনে করি আমার দেশের মালিক জমি কেনার জন্য 80% কনফার্ম হয়ে পড়ি। স্যার এই পর্যায়ে স্যার 1950 সনের একটি প্রজাস্বত্ব আইন রয়েছে, আমরা জানি যে এই আইন বাস্তবায়নের ফলে জমিদারি প্রথা উচ্ছেদ হয়। স্যার আমার জানার বিষয় রয়েছে স্যার, জনগণের অধিকারের প্রশ্নে এই আইন কি টার্নিং পয়েন্ট না অন্য কোনো বিষয় রয়েছিল? না, অ্যাকচুয়ালি এই আইন অবশ্যই টার্নিং পয়েন্ট, কিন্তু আমাদের যাত্রা শুরু হয়েছে 1885 সালের বিটি অ্যাক্টের মাধ্যমে। জনগণকে জমিদারের নাগপাশ থেকে উদ্ধারের জন্য এই 12 বছরের যে দখলি সত্ত্ব প্রতিষ্ঠা, এটার নোশনটা ফেরত আসা, চেতনাটা ফেরত আসা, আমি মনে করি এটা একটা টার্নিং পয়েন্ট। জনগণ অন্তত যখন তখন জমিদার দ্বারা উচ্ছেদ হতো না, এই ধরনের ঘটনা ঘটেছে। এবং ফাইনাল টার্নিং পয়েন্ট হলো আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার 1 বছর পরে 47 সালে আমরা স্বাধীন হয়ে যাই 2টা রাষ্ট্র। ওই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করেছিল হিন্দু মুসলমান, ব্রিটিশরা যে আমাদের মধ্যে একটা ভেদাল সৃষ্টি করেছিল, সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করেছিল, এই দাঙ্গার কুফল হলো ইউনাইটেড ভারত আর হলো না, হয়ে গেল ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আমরা তৎকালীন পাকিস্তানে, পূর্ব পাকিস্তান মানে ইস্ট বেঙ্গলের অংশ ছিলাম। তৎকালীন পূর্ব পাকিস্তানে ওই রিপোর্টের ভিত্তিতে একটা আইন তৈরি হয়। এই আইনটির নাম দ্য ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট 1950। এটি আমাদের বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার মেরুদণ্ড। এই আইনটা শিরোনামের মধ্যে 2টা বিশেষ কথা আছে। কি কথা? 1 নম্বর কথা হলো স্টেট অ্যাকুইজিশন, আর 2 নম্বর কথা হলো টেন্যান্সি। স্টেট অ্যাকুইজিশন মানে রাষ্ট্রীয় অধিগ্রহণ। রাষ্ট্রীয় অধিগ্রহণ দ্বারা মনে করে যে সাইফুল 20,000 বিঘা সম্পত্তির মালিক ছিল, তাকে বলা হলো আপনি মাত্র 375 বিঘা সম্পত্তি রাখতে পারেন, এর বেশি রাখতে পারবেন না। বাকি সম্পত্তি সরকার নিয়েছিল এবং বিনিময়ে এই সান্ত্বনা পুরস্কার স্বরূপ কিছু ক্ষতিপূরণ দিয়েছিল। এই জমি কারা নিয়েছিল? এই জমি সরকার নিয়ে কি করেছে? আমরা যারা জনগণ তৎকালীন জমিদারের অধীনে চাষাবাদ করতাম, তখন আমরা জমিদারের কাছ থেকে একটা কাগজ নিয়ে চাষাবাদ করতাম, সেটাকে বলা হতো জমিদারের পাট্টা। এই জমিদারের পাট্টাগুলো দেখে দেখে যারা জমির দখলে ছিল, চাষাবাদ করতেছিল, তাদের নামে রেকর্ডটা দিয়ে দেওয়া হলো, মানে প্রজাস্বত্ব প্রতিষ্ঠিত হলো। প্রজার সত্ত্ব মানে আমরা আবার 1000 বছর আগের মালিকানার যে সত্ত্ব ছিল, সেই সত্ত্বটা আমরা পেয়ে গেলাম। এই আইনের মাধ্যমে এদেশ থেকে চিরতরে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে গেল এবং জনগণের যে মনোসংহিতায় যে বলা হয়েছিল জনগণের মালিকানার নীতি, সেটা আবার ফেরত আসলো। এই জন্য আমরা বলে থাকি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন এটা বাংলাদেশের ভূমি ব্যবস্থার চূড়ান্ত টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টের মাধ্যমে এদেশ থেকে ইংরেজ তাবেদার রক্তচোষা জমিদারদের কবর রচনা হয়েছে এবং জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে। স্যার আপনার কাছে একটি জিজ্ঞাসা ছিল, জেলা প্রশাসক মহোদয় কি কবুলিয়ত দলিল বাতিল করতে পারেন কিনা? কবুলিয়ত দলিলে 2টা রকম ফের আছে। জেলা প্রশাসনের প্রতিনিধি এবং বন্দোবস্ত গ্রহীতা যদি দলিল কবুলিয়ত সম্পাদন করেন এবং এটা যদি রেজিস্ট্রি না হয়, তাহলে
রেজিস্ট্রি না হয় তাহলে জেলা প্রশাসক এটা বাতিল করতে পারেন। যদি রেজিস্ট্রি হয়ে যায় তাহলে কিন্তু জেলা প্রশাসক বাতিল করতে পারেন না। তখন তিনি বন্দোবস্ত আদেশ বাতিল করতে পারেন। তখন কবুলিয়ত রেজিস্টার্ড কবুলিয়ত বাতিলের জন্য জজ কোর্টে মামলা দায়ের করে রেজিস্ট্রেশনটাকে বাতিল করতে হয়। তার আগে কবুলিয়ত বাতিল করা যায় না। এটা দুইটা পর্যায়ে আছে। রেজিস্ট্রেশন পূর্বে হলে কবুলিয়ত বাতিল করতে পারেন জেলা প্রশাসক, রেজিস্ট্রেশনের পরে হলে জেলা প্রশাসক বাতিল করতে পারেন না। এটার জন্য আদালতের পারমিশনের প্রয়োজন পড়ে। স্যার একটু যোগ করতে চাই। স্যার আমরা মাঠ প্রশাসনে যখন কাজ করেছি আমরা তখন দেখেছি স্যার আমরা 2% জমি ভূমিহীনদের মাঝে দিয়েছি মুজিব শতবর্ষের ঘরের জন্য। তখন দেখা গেল যে স্যার আমরা যে জমিটি দিয়েছি সেখানে যিনি জমি পেয়েছেন তিনি সেখানে বসতি করেন না বা তিনি সেখানে থাকেন না। সেই ক্ষেত্রে স্যার দলিল কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু এখন যেহেতু সে থাকে না তাহলে আমরা রেজলিউশন করে সেটিকে আমরা তার কাছ থেকে আমরা নিয়ে অন্য কাউকে দিতে চাই। তো এই ক্ষেত্রে আমরা কি কোর্টকে অবগত করতে পারি যে বাতিলের জন্য? ধন্যবাদ আপনাকে। কোর্ট অবগত করলে কোর্ট অবগত হয়ে কি করবে? যতক্ষণ না দলিল বাতিল হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অন্য কোনো কাজ করতে পারবো না। তবে কোনো বন্দোবস্ত বাতিল করতে হলে দুইটা প্রস্তাব একসাথে নিচ থেকে আসতে হবে, অ্যাসিলেন্টের কাছ থেকে। প্রথম প্রস্তাব বন্দোবস্ত বাতিল আদেশ দেওয়া হোক, দ্বিতীয় প্রস্তাব কবুলিয়ত বাতিলের আদেশ দেওয়া হোক। তাহলে প্রথম প্রস্তাব বাস্তবায়ন করবে জেলা প্রশাসক বন্দোবস্ত আদেশ বাতিল করার জন্য, কারণ তিনি তো শর্ত লঙ্ঘন করেছেন। কিন্তু দ্বিতীয় প্রস্তাবে গিয়ে দেখবেন কবুলিয়তটা কি রেজিস্ট্রি হয়েছে। রেজিস্ট্রি হলে আদালতের জন্য অপেক্ষা করতে হবে, আদালতে মামলা দায়ের করতে হবে। আদালত যতক্ষণ না পর্যন্ত বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কোনো পদক্ষেপ নিতে পারবো না। তবে আমার এই পর্যন্ত জানা মতে সরকারের জমি সরকার বন্দোবস্ত বাতিল করেছে, সাধারণত আদালত এখানে বিলম্ব করে না, সরকারের পক্ষেই বিষয়টা দেখে। স্যার সাবকবলা দলিলের মূল কী কী বিষয় দেখলে আমরা স্যার শনাক্ত করতে পারবো যেটি সাবকবলা দলিল? দলিল দেখে যদি আমরা কিছু শনাক্ত করতে চাই তাহলে দলিলে প্রথমে থাকবে দাতা গ্রহীতার পরিচিতি, তারপরে থাকবে 25 বছরের দলিলের ইতিহাস, পটভূমি ইতিহাসটা থাকবে, তারপরে থাকবে দলিলের তফসিল থাকবে, দলিলের চৌহদ্দি দেওয়া থাকবে, দলিল করার কারণ কি সেটা বলা থাকবে, এবং বিদ্যমান আইনের সম্পত্তি হস্তান্তর আইন, রেজিস্ট্রেশন আইন অনুসারে কতিপয় হলফনামা এবং এই সকল বিষয় তথ্য দেওয়া থাকবে, সেটা থাকবে। তারপর একটা অঙ্গীকারনামা দেওয়া থাকবে। এটা একটা দলিলের বিশেষ বৈশিষ্ট্য। এটা নির্ধারিত ফরম্যাটে আছে, এই ফরম্যাটের বাইরে সাধারণত দলিল হয় না। বিভিন্ন ধরনের দলিলের বিভিন্ন ধরনের ফরম্যাট রেজিস্ট্রেশন আইনে দেওয়া আছে, সেটা বলবৎযোগ্য। এরপরে আসি দান বা হেবা দলিল। মুসলিম সম্প্রদায় দানকে হেবা বলে থাকে, আর অন্যান্য সম্প্রদায় দান বলেই থাকে। দানের বৈশিষ্ট্য কী? দান অবশ্যই নিঃশর্তবান হয়ে দান করতে হবে। সত্য রেখে শর্তাধীন কোনো দান হয় না। যেদিন দান করবে সেদিনই দান কার্যকর হবে, দখল হস্তান্তর হয়ে যাবে। দান ফেরতযোগ্য নয়। যতক্ষণ না দলিল আদালত কর্তৃক বাতিল হয় ততক্ষণ পর্যন্ত দান ফেরতযোগ্য নয়। দান শুধু তিনি করলে হবে না, যিনি দান গ্রহণ করেন তাকেও দান কবুল করে নিতে হবে। দান অবশ্যই রেজিস্ট্রি হতে হবে। দাতা কখনোই দানপত্র বাতিল করতে পারেন না, হেবা বাতিল করতে পারেন না। বাতিল করার ক্ষমতা একমাত্র আদালতের। দান সবসময় শর্তবিহীন হইতে হবে। শর্তাধীন দান কোনো দান নয়, যে আপনি এই কাজ করলে দান কার্যকর হবে, ওই কাজ না করলে দান কার্যকর হবে না, এই ধরনের কোনো শর্ত দানের বেলায় চলে না। দান নাবালক করতে পারেন না, নাবালকের পক্ষে অভিভাবকরা করতে পারেন। হেবা বিল এওয়াজ, এটা মুসলিম সমাজে প্রতিষ্ঠিত। হেবা বিল এওয়াজ এবং অন্যান্য সম্প্রদায়ের জন্য হলো বিনিময় দলিল। হেবা বিল এওয়াজ বা এওয়াজ বদলও আছে। হেবা বিল এওয়াজ সাধারণত মুসলিম সম্প্রদায়ের কোনো নির্ধারিত কিছু আত্মীয়র মধ্যে এই কাজটা হয়। যিনি দাদা তার নাতিকে জমি দিলেন, একটা বিনিময়। কি বিনিময়? একটা দায়নামাজ পাইলেন, একটা তসবিহ পেলেন, একটা কোরআন শরীফ পাইলেন, তাহলে সাধারণত দেওয়া হয়ে থাকে। এই দানের হেবা আর হেবা বিল এওয়াজের মধ্যে পার্থক্য আছে। হেবা কোনো প্রাপ্তিবিহীন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দান করা হয়, আর হেবা বিল এওয়াজ একটা প্রতীকী জিনিসের মাধ্যমে দেওয়া হয়। এটা হলো হেবা বিল এওয়াজ। বন্টননামা কেন প্রয়োজন? বন্টননামা, আমার বাবা মারা গেল, আমরা 5 ভাই 3 বোন, আমাদের মধ্যে বিভাজনটা কি হবে? আমার উত্তরাধিকার আইন অনুসারে বন্টননামা করতে হবে। অতএব উত্তরাধিকাররা কে কত অংশ পাবে, কে কোন অংশ পাবে, পূর্বে কে পশ্চিমে কে, উত্তরে কে দক্ষিণে কে, এইগুলি কে ডিসাইড করবে? হু উইল ডিসাইড? এটা অবশ্যই যারা মালিক, যারা ওয়ারিশান, তাদের মধ্যে অ্যামিকেবলি সেটেলমেন্ট যখন হয়ে যাবে, নিজেদের মধ্যে যখন সমাধান করা হয়ে যাবে, তখন তাদের মধ্যে তারা এটা বিভাজন করে নেবে, এবং বিভাজনে যে ঐক্যমত হইল সেটাকে বাতিল করতে বন্টননামা দলিল প্রণয়ন করা হয়। এমনি সাধারণত ওয়ারিশানদের মধ্যে বন্টননামা হয়ে থাকে। অনেকে মনে করে বন্টননামা করতে গেলে কত বড় হয়েছে। আমার জানা মতে 2-3 হাজার টাকার বেশি লাগে না বন্টননামা দলিল করতে। একটা জুজুর বই যে দলিল করতে গেলে অনেক টাকা লাগবে, কারণ এখানে সরকারের ট্যাক্স নেয় না, কারণ এটা ওয়ারিশানদের মধ্যে বন্টননামা
কারণ এটা একটা মৃত্যুর ফলে এই ঘটনাটা ঘটছে। আপনারা যারা জনগণ আছেন, আপনাদের যদি কোনো ওয়ারিশান সম্পত্তি বন্টনের প্রয়োজন হয়, দয়া করে বন্টননামা করবেন। অনেকে মৌখিক বন্টন করে। মৌখিক বন্টন আপনারা আপন ভাই বোন, আপনাদের মধ্যে বিভেদ হয় না, কিন্তু আপনার সন্তানদের মধ্যে কিন্তু দূরত্ব হয়ে যায়, আত্মীয়তার দূরত্ব হয়ে যায়, নিজেদের মধ্যে তখন মারামারি কাটাকাটি লেগে যায়। ভবিষ্যতে একে অপরকে অবিশ্বাসের চোখে দেখতে থাকে যে আমার বাবাকে তুমি বুকা পেয়ে তুমি আমাকে বঞ্চিত করেছো, এ ধরনের কথা পর্যন্ত ওঠে এবং মামলা মোকদ্দমার সৃষ্টি হয়। তাই আমি বলবো, আপনারা যারা জীবিত অবস্থায় আছেন, সন্তানদের কাছে যাতে বিরোধ না সৃষ্টি হয়, বন্টননামা করে নেবেন। বন্টননামা করা কঠিন কিছু কাজ না, কঠিন কাজ হলো নিজেদের মধ্যে ঐক্যমত্য হওয়া। যদি বন্টননামা না হয় তাহলে অবশ্যই বন্টন কেস করে নিজেদের হিস্সা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। অ্যাসিল্যান্ড সাধারণত বন্টননামা ছাড়া কোনো মিউটেশন করেন না, কারণ অ্যাসিল্যান্ড কীভাবে বুঝবেন কে কোন জমি দখল করেন, কে কোথায় ভোগ করেন, এটা মুখে বললে হবে না, অ্যাসিল্যান্ড ডকুমেন্ট চাই এবং বন্টননামাতে সেই ডকুমেন্টটা প্রকাশিত হয়। বন্টননামা ছাড়া আপনি মিউটেশন করতে পারবেন না। এবং আমি যতটুকু জানি বর্তমানে রেজিস্ট্রেশন বিভাগও বন্টননামার প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং বন্টননামা হইলেই মিউটেশন হবে। মিউটেশন হইলে আপনি জমি বিক্রি করতে পারবেন, মিউটেশন না হলে আপনি জমি বিক্রি করতে পারবেন না। এইটাও কিন্তু রেজিস্ট্রেশন দপ্তর এই বিষয়টাকেও বেশ আমলে নিয়েছে। ভূমি মন্ত্রণালয় থেকে বারংবার বলার পর এই রেজিস্ট্রেশন দপ্তর এই কাজটা নিয়েছে। আমাদের দেশের মালিকানার অতীত ইতিহাস কি? এটা খুব সমৃদ্ধ নয়, আমাদের কাগজপত্রের অভাব আছে। যেমন আমরা হিন্দু ধর্মীয় শাস্ত্র মনুসংহিতায় জানতে পারি, দ্য ল্যান্ড বিলংস টু হিম হু ক্লিয়ার্স ইট অফ জঙ্গলস অ্যান্ড ফিট ফর কাল্টিভেশন। যিনি জঙ্গল পরিষ্কার করবেন তিনিই জমির মালিক। এই কথা থেকে আমরা বুঝতে পারি জনগণ জমির মালিক ছিল। রাজা শুধু রাজকর নিয়েই ব্যস্ত ছিল, জনগণের মালিকানা স্বীকৃত ছিল। জনগণ যখনই ট্যাক্স দিয়ে দিত তখনই কিন্তু তার কোনো অসুবিধা ছিল না। আমাদের মানুষ সুখে শান্তিতে বসবাস করত। আমাদের মানুষের আরেকটা গুণ ছিল, তারা অল্পে তুষ্ট জাতি, তাই তাদের সুখের অন্ত ছিল না। নদীতে মাছ জাল ফেললেই মাছ পাওয়া যেত, বীজ ফেললেই আমাদের দেশে ফসল হয়। তাই আমরা মাছে ভাতে বাঙালি, দুধে ভাতে বাঙালি, আমরা সুখী সমৃদ্ধ সমাজ ছিল। এবং এই সুখী সমৃদ্ধ হওয়ার পিছনের মূল কারণটাই ছিল জনগণের মালিকানা জমির উপর। আমাদের হিন্দু আমল, বৌদ্ধ আমলে হাজার বছর চলে গিয়েছি জনগণের মালিকানার মাধ্যমে আমাদের সুখ শান্তি ছিল। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন এদেশে শাসনে আসলেন, তখন তিনি এদেশে এসে আগের যে ভূমি মালিকানা সেটি ধরে রেখেছিলেন। জনগণের মালিকানাটাকেই মুসলিম শাসকেরা ধরে রেখেছিলেন। মুসলিম শাসকদের একটা বিশেষ গুণ ছিল, তারা এই দেশে যে আমাদের দেশে মুসলিম জীবনের বিকাশ ঘটেছে, এই বিকাশটার মূলে ছিল অসাম্প্রদায়িকতা। আমাদের দেশের মুসলমানরা কিন্তু তলোয়ারের মাধ্যমে মুসলমান হয়নি। আমাদের দেশের মুসলমানেরা হয়েছে সুফি সাধকের তালিমের মাধ্যমে মুসলমান হয়েছে। এই সুফি সাধকের প্রভাবে আমরা বাঙালি জাতি এবং বাঙালি মুসলমান খুবই অসাম্প্রদায়িক ছিলাম। আমাদের সমাজে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করত। আমাদের এই অসাম্প্রদায়িকতার কারণে আমাদের হিন্দু যুগ, বৌদ্ধ যুগের পরে মুসলিম যুগ কিন্তু দুইটা ভাগে বিভক্ত, সুলতানি আমল এবং মুঘল আমল। সুলতানি আমল এবং মুঘল আমলে দেখবেন হিন্দু মুসলিম দাঙ্গা ফাসাদ কিছুই ছিল না। আমাদের একটা শান্তির সুবাতাস বইতে ছিল, কিন্তু এই শান্তির সুবাতাস আর বেশি দিন টিকে নাই।